গল্পের আসর বা অগ্নিরা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। সুরাইয়া আয়নার সামনে বসে আছে, তার চোখে মুখে হতভম্ব ভাব। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে সিঁথির কাছে কিছু চুল তামাটে হয়ে আছে। কি ভয়ঙ্কর কথা! চুল পেকে যাচ্ছে, নাকি হলুদ টলুদ জাতীয় কোনো রং লেগেছে? হলুদ রং লাগবে কিভাবে? কত বছর হলো সে রান্নাঘরে যায় না। সুরাইয়া তীক্ষ্ণ গলায় ডাকলেন, সুপ্রভা। সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো। সে আজ শখ করে তার মার শাড়ি পরেছে, নীল শাড়িতে সাদা সাদা বুটি। শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি, পরার পর বোঝা যাচ্ছে। শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না তার বয়স মাত্র 13। মনে হচ্ছে তরুণী এক মেয়ে, সে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে। সুপ্রভা এমনিতে দেখতে সুন্দর, শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে। একটু আগে মিতু তাকে দেখে বলেছে, সুপ্রভা খবরদার শাড়ি পরবি না। হিংসায় আমার শরীর জ্বলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফোস্কা উঠে যাবে। সুরাইয়া মেয়েকে দেখে বলল, সুপ্রভা দেখ তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি? সুপ্রভা বলল, হুম। হুম আবার কি ধরনের কথা? হয় বল হ্যাঁ, নয় বল না। চুল পেকেছে? সুপ্রভা ক্ষীণ গলায় বলল, হ্যাঁ। সুরাইয়া তীব্র গলায় বলল, চুল পাকবে কেন? এখনই কেন চুল পাকবে? সুপ্রভা এই প্রশ্নে কি জবাব দিবে বুঝতে পারছে না। চুল পেকেছে, সে কি করবে সে নিজেও জানে না। সে তো আর 100 বছরের পুরনো ঘি মায়ের মাখা মাখিয়ে চুল পাকায়নি। এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে। আজ সকাল থেকে ভয় বেশি লাগছে, কারণ বান্ধবীর জন্মদিনে যাবার কথা যখন বলা হয়েছে, মা বিশ্রী করে তাকিয়েছেন, কিছু বলেনি। অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে বোধে, সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে, রাতে ওই বাড়িতে থাকবে, সারা রাত গল্প করবে। তাদের বাড়িতে লেজার ডিসপ্লেয়ার আছে, সে লেজার ডিস্কে ছবি দেখা হবে। যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে, সাউন্ড অফ মিউজিক। শাড়ি পরেছিস কেন? সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে। আলমিরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন। এখন হঠাৎ এই কথা কেন? শাড়ি পরা এইসব ঢং কোত্থেকে শিখলি? তুই কোথায় আছিস তুই জানিস না, পরের বাড়িতে দাসীর মতো পড়ে আছিস। রং করতে লজ্জা লাগে না, বেহায়া মেয়ে? সুরাইয়া দম নেবার জন্য থামলেন। সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে, তবে এই কাজটা করাও ঠিক হবে না। সবচেয়ে ভালো হয় সে যদি মাকে রাগ ছাড়ার পুরো সুযোগটা দেয়। ঢঙের মেয়ে, ঢং তো 16 আনার উপর 2 আনা 18 আনা শিখেছিস, যা শেখার তা তো শিখছিস না। অঙ্ক পেয়েছিস 11, এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে 11 পায়? বল, আছে কোনো মেয়ে? দে, কথা জবাব দে। চুপ করে থাকলে টেনে জিভ ছিঁড়ে ফেলবো। সুপ্রভা মনে মনে মায়ের কথা জবাব দিল, এই কাজটা সে ভালো পারে। মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই, তবে মনে মনে প্রতিটি প্রশ্নের জবাব দেয়। যে কোনো প্রশ্নই মা 3 বা 4 বার করে করেন। মার একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্ন ভাবে দেয়, তার বেশ মজা লাগে। কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়েছিস কেন? কথা জবাব দে। আছে কোনো মেয়ে যে অঙ্কে 11 পায়? সুপ্রভা মনে মনে বলল, হ্যাঁ মা, আছে। নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে, সে পেয়েছে 9। তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো। ওরা দারুণ বড়লোক, ওদের বাড়িতে 3টা টেলিফোন। নন্দিতাও আজ জন্মদিনে যাবে। নন্দিতা পরবে লাল সিল্কের শাড়ি, রাজশাহী সিল্ক। সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন, তিনি এনে দিয়েছেন। সুরাইয়া বললেন, তুই এক্ষুনি শাড়ি খোল, বই খাতা নিয়ে বস, ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে। সুপ্রভা মনে মনে বলল, দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা? ইমন ভাইয়াকে অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না, তার জ্বর, সে বিছানায় শুয়ে পোকো করছে। শাড়ি খুলতে ফেলে বলছি, খুলে ফেলেছি, কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও। যা পরবো সেটা নিয়ে তো তুমি পরে কথা শোনাবে। এত কথা শুনতে কারো ভালো লাগে না।
বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে। এবং সে নিশ্চয়ই লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে, যে মেয়ে 10টা কথার উত্তরে একটা কথা বলে, তোমার মতো ক্যাটক্যাট করে না। সুপ্রভা মার সামনে থেকে সরে গেল। তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে, বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে, সেই আনন্দে সে ঝলমল করছে। সুপ্রভা একতলায় মিতুর ঘরে ঢুকালো। রাতে সে মিত্র ঘরে ঢুকাল। মিতুর ঘরটাই তার ঘর। মিতু আবার ঘরে থাকতে তার ভালোই লাগে, তবে আরো ভালো লাগতো যদি তার নিজের কোনো ঘর থাকতো। পুরো ঘরটা সে সাজাতো নিজের মতো করে। ঘরে খাট রাখতো না, নদীদের মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখতো, নিজের একটা সিডি প্লেয়ার থাকতো, সারাক্ষণ গান শুনতো। মিতু কাঁচা কলা ভর্তা বানাচ্ছিল। কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল, কাঁচামরিচ, লবণ মিশিয়ে ভর্তা। কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মিশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয়। তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল। বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মিতু মোটামুটি একজন বিশেষজ্ঞ। সুপ্রভা মিতুকে ডাকে ভর্তা রানী। সুপ্রভা হাত বাড়িয়ে বলল, দেখি আপা কেমন হয়েছে। মিতু বিরক্ত গলায় বলল, আগে বানানো হোক, তারপর দেখবি। তুই যা, চট করে রান্নাঘর থেকে ধনেপাতা নিয়ে আয়। অল্প ধনেপাতা কষলে দিয়ে দিই। ধনেপাতা দিও না, কলা ভর্তায় ধনেপাতার গন্ধ ভালো লাগে না। তোকে মাতুব্বরি করতে হবে না, যা করতে বলেছি কর। সুপ্রভা ধনেপাতা আনতে গেল। মিতু কি মনে করে যেন মুখ টিপে হাসল। সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে, মিঠুও আছে। তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে, যখন একা থাকে তখনই সে মুখ টিপে হাসে, আশেপাশে কেউ থাকলে সে গম্ভীর। তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছুই বোঝে না, কাজের বাইরে সবকিছুই তার অপছন্দ। সুপ্রভা ধনেপাতা নিয়ে উপস্থিত হলো। মিতু বলল, ইমনের জ্বর কত জানিস? 104। আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘন্টাখানিক বসিয়ে রাখবো। জ্বরের তাপে পানি গরম হবে, সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাবো। সুপ্রভা খিলখিল করে হাসতে লাগলো। মিতু আপাকে এই জন্যই তার এত ভালো লাগে। গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়। হাসি দেখে মিতু আপা আবার বিরক্ত হয়ে ধমক দেয়। কি আশ্চর্য মেয়ে, নিজেই হাসাবে আবার নিজেই ধমকাবে। সুপ্রভা হাসি থামায়। বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে? তুই তো হায়না না, মানুষ। তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়ানা হাসছে। হাসি বন্ধ করা। সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে, পারছে না। মিতু আপাকে দেখতে সুন্দর লাগছে। মিতু আপা কোনো রকম সাজগোজ করে না, অথচ তাকে দেখে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেজে আছে। সুপ্রভা, আয় একটা কাজ করি, ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠায়। কি উড়ো চিঠি? প্রেমের চিঠি। কোনো একটা মেয়ে লিখেছে এরকম, ভুল বাংলায় আজে বাজে টাইপ। চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে, কাউকে বলতেও পারবে না, মুখ শুকনা করে ঘুরবে। আমরা দূর থেকে মজা দেখব। আইডিয়াটা কেমন? ভালো, খুব ভালো। চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো। চিঠিটা কে লিখবে? তুমি? তোমার হাতের লেখা তো চিনে ফেলবে। আমার 4-5 রকমের হ্যান্ডরাইটিং আছে, চেনার কোনো উপায় নেই। তাহলে আপু চলো লিখে ফেলি। বললেই তো লিখে ফেলা যায় না, চিন্তা ভাবনা করে লিখতে হবে। রাতে লিখবো। শুরুটা হবে কিভাবে জানিস? ওগো আমার প্রাণ পাখি বুলবুলি। সুপ্রভা আবার খিলখিল করে হেসে উঠল। মিতু বিরক্ত গলায় বলল, বললাম না হানার মতো হাসবি না। হাসি আসলে কি করব? হাসি আসলে হাসি চেপে রাখবি। হাসলে মেয়েদের যত সুন্দর লাগে, হাসি চেপে রাখলে তার চেয়ে 10 গুণ বেশি সুন্দর লাগে। তোমাকে কে বলেছে? আমাকে কিছু বলতে হয় না, আমি হচ্ছে সব জানতা, সবকিছু জানি, এবং ম্যানেজ মাস্টার সবকিছু ম্যানেজ করতে পারি। তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে? আজ রাতে ওর বাসায় থাকার কথা। অবশ্যই ম্যানেজ করতে পারবো, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও। আমি কেন করে দিব? তোর সমস্যা, তুই দেখবি। সুপ্রভা মন খারাপ করা গলায় বলল, আপা
আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয়ের মহিলা। মিতু সহজ গলায় বলল, ভুল বললি। আমি কঠিন হৃদয়ের মেয়ে, এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না, সবসময় মনে হবার ব্যাপার। মিতু উঠে দাঁড়ালো। মিতুর সঙ্গে সঙ্গে সুপ্রভাও উঠে দাঁড়ালো। মিতু বিরক্ত গলায় বলল, তুই ছায়ার মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো, বিরক্ত লাগে। তুমি যাচ্ছ কোথায়? ছাদ পিছল হয়ে আছে আপা, ছাদে যেও না, রেলিং নেই ছাদে, ধপাস করে পড়বে। পড়ি যদি সেটা আমার সমস্যা, তোর সমস্যা না। মিতু ছাদের দিকেই যাচ্ছে। যাবার আগে সে ফুপুর সঙ্গে দু একটা কথা বলে যাবে বলে ঠিক করলো। শক্ত কিছু কথা এই মহিলাকে তার ইদানিং অসহ্য বোধ হচ্ছে। মুশকিল হচ্ছে আগ বাড়িয়ে কঠিন কথা শুরু করা যায় না। ফুপু তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না, বললে সুবিধা হতো, কোমর বেঁধে ঝগড়া করা যেত। সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল, কি ব্যাপার মিতু? মিতু বলল, কলার ভর্তা বানিয়েছি, খাবে? না। খেয়ে দেখো না, ভালো হয়েছে। ইচ্ছে করছে না। তোর ইউনিভার্সিটি কেমন লাগছে? ভালোও লাগছে না, মন্দও লাগছে না, সমান সমান লাগছে। আশ্চর্য, ওই দিন দেখেছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস, আজই একেবারে ইউনিভার্সিটি। লাল হাফ প্যান্ট? হ্যাঁ, লাল হাফ প্যান্ট। আমার সব পরিষ্কার মনে আছে। আমাকে দেখে জিভ বের করে ভেঙচি কাটলি। তোমার পুরনো দিনের কথা খুব মনে থাকে, তাই না ফুপু? হ্যাঁ, মনে থাকে। ফুপু, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। আমি তো কাউকে কোনো অনুরোধ টনুরোধ করি না, তোমাকে করছি। কি অনুরোধ? শুক্রবার এক বান্ধবীর জন্মদিন। শুক্রবার খুব ইচ্ছা জন্মদিনে যায়। ওকে যেতে দিও। যেতে চাইলে যাবে, যেতে না দেবার কি আছে। রাতটা ওই বাড়িতে থাকবে, বান্ধবীরা মিলে হইচই গল্পগুজব করবে। সকালে চলে আসবে, আমি বিকেলে দিয়ে আসবো, সকালে নিয়ে আসবো। কাল আমার ক্লাস নেই। ঠিক আছে। ফুপু, কলা ভর্তা একটু খেয়ে দেখো না, ভালো লাগবে। একটু মুখে দিলে আরো খেতে চাইবে। সুরাইয়া খানিকটা ভর্তা হাতে নিলেন, তবে মুখে দিলেন না। মিতু চলে গেল ছাদে। সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি। তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড় করাতে হবে। আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো। ছাদে এখনো রেলিং হয়নি। প্রতি বছর জামুদুর রহমান একবার ছাদে করে বলেন, এই শীতে রেলিং দিয়ে দিব। খোলা ছাদ কখন কি হয়, শীত চলে যায়, রেলিং দেওয়া হয় না। বর্ষার পানিতে শ্যাওলা পড়ে ছাদ পিছল হয়ে আছে। বুড়ো আঙ্গুল টিপে টিপে হাঁটতে হয়। যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতেই মিথুর অদ্ভুত ভালো লাগে। এটা এক ধরনের পাগলামি তো বটেই। মিতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে, তার মধ্যেও আছে। এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না। আজ সে ছাদে হাঁটাহাঁটি করলো না, চিলেকোঠায় চলে গেল। জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য। ঘরটা মিতু নিয়ে নিয়েছে। দুটো নাম্বারিং লক দিয়ে ঘরটা তালা দেওয়া। দুটো তালা দেখে ধারণা হতে পারে ঘরে ভর্তি মিত্র শখের জিনিসপত্র। আসলে ঘরটা প্রায় খালি। একটা চৌকি আছে, চৌকিতে পাটি পাতা, কোনো বালিশ নেই। চৌকির পাশে ছোট্ট টেবিল, টেবিলে কিছু খাতাপত্র, কয়েকটা বল পয়েন্ট, দুটো ফাউন্টেন পেন, কয়েকটা পেন্সিল। টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই, কারণ চেয়ার বসানোর জায়গা নেই। মিতু চৌকিতে বসে গুটি করে খাতা কিসব লেখে, তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে। মাথার কাছে ছোট্ট জানলা দিয়ে হু হু করে হাওয়া খেলে। জানলা দিয়ে আকাশ দেখা যায়, মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে। আজ মিতু দরজা বন্ধ করে ইমনকে উড়োচিঠি লিখতে বসলো। রোল টানা কাগজে লিখলে ভালো হতো। এখানে রোল টানা কাগজ নেই, কিছু আনিয়ে রাখতে হবে। মিতু চিঠিটা হলো এরকম, 776। হে আমার প্রাণ সখা বুলবুল, জানো গো, তোমাকে আমি প্রত্যহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে। আই লাভ ইউ ভেরি ভেরি মাচ, টু মাচ, সো মেনি লাভ। তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে? আমি বড়ই নিঃসঙ্গ, এখানে নতুন আসিয়াছি, কাহারও সঙ্গে পরিচয় হয় নাই।
আগে যেখানে ছিলাম সেখানে 2টা অফার ছিল, তবে আমার পছন্দনীয় নহে। আমি দেখিতে মোটামুটি সুন্দরী, তবে একটু শর্ট। হাই হিল পরলে বোঝা যায় না। সবাই বলে আমার চোখ খুবই সুন্দর। তুমি যেদিন বলিবে সেদিন আমার জীবন ধন্য হইবে। জানো গো, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় কুঁজো হয়ে হাঁটো কেন? আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে। তাহারা তোমাকে দেখায় আমাকে বলে, ওই দেখ তোর কুঁজো বর যাচ্ছে। ঠাট্টা করিয়া বর বলে, তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে। ইহা আমার বিশ্বাস। লাভ 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 ইউ 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 মেনি 100 কিস। এবার 50 + 30। বিদায়, ইয়োর ওয়াইফ এ। চিঠি শেষ করে মিতু অনেকক্ষণ খিলখিল হয়ে হাসল। না, এই কাগজে চিঠি লিখলে হবে না, রোল টানা কাগজ আনাতে হবে এবং আরো কাঁচা হাতে লিখতে হবে। চিঠি হাতে পেয়ে মনের মুখের ভাব কিরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে। আজই যদি চিঠিটা দেওয়া যেত ভালো হতো। রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আসতে আসতে 7 দিনের মতো লাগবে। 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, উপায় নেই। সুপ্রভা শাড়ি বদলেছে। এখন তাকে বাচ্চা একটা মেয়ে বলেই মনে হচ্ছে। এখন মনে হচ্ছে না শাড়ি না পরে তাকে ভালো দেখায়। সুরাইয়া বিছানা আধশোয়া হয়ে খবর কাগজ পড়ছিলেন। মেয়েকে দেখে কাগজ নামিয়ে বললেন, সুপ্রভা, কাছে আয়। সুপ্রভা মার কাছে গেল। সে কিঞ্চিত আতঙ্কিত, যদিও আতঙ্কিত হবার কিছু হয়নি। শাড়ি খুলে ফেলতে বলা হয়েছে, সে তা করেছে। অঙ্ক নিয়ে বসা হয়নি। যার কাছে বসার কথা সে জ্বরে আধমরা হয়ে আছে, কাজেই তার পক্ষে কিছু যুক্তি আছে। বিকেলে তোর বন্ধুর বাড়িতে দাওয়াত। হুম। রাতে হুল্লোড় করার জন্য যাবার কথা। হুম। তুই যেতে চাচ্ছিস? হুম। সুপারিশের জন্য মিতুকে বিক্রি করেছিস? হুল্লোড় করতে লজ্জা লাগে না? সুপ্রভা মনে মনে বলল, মোটেই লজ্জা লাগে না, বরং ভালো লাগে। ইচ্ছা করে সারাদিন হুল্লোড় করি। বাসা থেকে যদি বের হস আমি তোর ঠ্যাং ভেঙে দেব, বদমেয়ে কোথাকার। কত বড় সাহস, পীর ধরেছে। পীরকে দিয়ে সুপারিশ করায়। আজ থেকে রাতে তুই আমার সঙ্গে ঘুমাবি। না, তোমার সঙ্গে ঘুমাবো না, বলেই সুপ্রভা চমকে উঠল। তার ধারণা ছিল কথাগুলি সে মনে মনে বলছে। এখন দেখা যাচ্ছে মনে মনে বলেনি, শব্দ করেই বলছে। পেন্সিলে দেখা যাচ্ছে ছবি আঁকা পছন্দ না হলে রাবার দিয়ে ঘষে তুলে ফেলা যায়। অপছন্দের কথা মুছে ফেলার কোনো ব্যবস্থা নেই, থাকলে সুপ্রভার জন্য ভালো হতো। সুরাইয়া বিছানা থেকে নেমে মায়ের চুলের মুঠি ধরলেন, তারপরে দেয়ালে মাথা ঠুকে দিলেন। তীব্র যন্ত্রণায় সুপ্রভা কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখল। তার কপালের চামড়া কেটে গেছে, গলগল করে রক্ত পড়ছে। সুরাইয়া মেয়েকে ছেড়ে দিলেন। তিনি রক্ত সহ্য করতে পারেন না। সুপ্রভা হাত দিয়ে কপাল চেপে ঘর থেকে বের হয়ে গেল। জামিলুর রহমান একতলা বারান্দায় চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। সম্প্রতি তিনি ট্রান্সপোর্টের ব্যবসা শুরু করেছেন। তার কাছে খবর এসেছে তার একটা ট্রাক দাউদকান্দির কাছে এক মহিলাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকের ড্রাইভার পলাতক। পুলিশ ট্রাক জব্দ করে থানায় নিয়ে গেছে। ট্রাক উদ্ধারের ব্যবস্থা করতে হবে, মামলা মোকদ্দমায় টাকা যাবে, নানান ঝামেলা। ট্রান্সপোর্টের ব্যবসায় তার আশাটা খুবই অনুচিত হয়েছে। বয়স হয়েছে, ব্যবসাপাতি এখন গুটিয়ে আনার সময়, তা না করে তিনি শুধু বাড়িয়েই চলছেন। সুপ্রভাকে দেখে তিনি অবাক হয়ে বললেন, কি হয়েছে রে? সুপ্রভা বলল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, মনে হয় কপাল ফেটে গেছে। সারাদিন আছিস দৌড়ের উপর, ব্যথা তো পাবি। দেখি হাত নামা, কপালের অবস্থা দেখি। সুপ্রভা হাত নামালো। জামিলুর রহমান আঁতকে উঠলেন, গম্ভীর গলায় বললেন, আয় আমার সঙ্গে, ডাক্তারের কাছে নিয়ে যাই। সুপ্রভা বাধ্য মেয়ের মতো বড় মামার পেছনে পেছনে রওনা হলো। জামিলুর রহমান সুপ্রভাকে পছন্দ করেন। শুধু পছন্দ করেন না, বাড়াবাড়ি ধরনের পছন্দ। তিনি তার এই পছন্দের ব্যাপারটা সযত্নে গোপনে রাখেন। সুপ্রভার সঙ্গে দেখা হলেই ধমকের সুরে কথা বলার চেষ্টা করেন, ভ্রু কুঁচকে তাকান। তারপরেও মনে হয় হৃদয়ের গোপন ভালোবাসার ব্যাপারটা ঠিক গোপন রাখতে পারেন না। খুব হাস্যকর ভাবে মাঝে মাঝে তা প্রকাশ হয়ে পড়ে। তিনি তাতে অত্যন্ত অপ্রস্তুত বোধ করেন।
সুপ্রভাও তার রসকসেন কাঠখোট্টা বড় মামাকে খুবই পছন্দ করে। যেদিন কোনো কারণে আগেই স্কুল ছুটি হয়ে যায়, সে অবধারিতভাবে চলে যায় তার বড় মামার পুরনো পল্টনের অফিসে। জামিলুর রহমান অসম্ভব বিরক্ত হয়ে বলেন, অফিসে কি? তুই অফিসে আসিস কেন? তোকে কতবার নিষেধ করেছি অফিসে আসতে? এক্ষুনি চলে যাব মামা। একা একা মেয়েদের এখানে যেখানে যাওয়ার আমার অপছন্দ। তুই এসেছিস কিভাবে? রিকশায় না হেঁটে? হেঁটে। ফ্যানের নিচে বস। আর কোনোদিন যদি অফিসে আসিস, আমি কিন্তু সত্যি সত্যি আছাড় দিব। আচ্ছা দিও। বড় মামা, কোক খাবো। কোক খাবার জন্য এসেছিস? হ্যাঁ। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি। এরপর থেকে স্কুলে কোক কিনে খাবি, অফিসে আসবি না। আচ্ছা। জামিলুর রহমান বিরক্ত মুখে ভাগ্নিকে কোক এনে দেন। আগে দোকান থেকে আনাতে হতো, এখন আনাতে হয় না। সুপ্রভা মাঝে মাঝে অফিসে এসে কোক খেতে চায়, শুধুমাত্র এই কারণে তিনি অফিসের জন্য একটা ফ্রিজ কিনেছেন। ফ্রিজ ভর্তি কোকের ক্যান। স্নেহ, মমতা, ভালোবাসা, এই ব্যাপারগুলি আসলেই খুবই অদ্ভুত। কোনো জাগতিক নিয়ম কানুনের ভেতর এদের ফেলা যায় না। জামিলুর রহমান এই মেয়েটিকে কেন এত পছন্দ করেন তা তিনি নিজে কখনো বলতে পারবেন না। সুপ্রভার কপালে দুটো স্টিচ লাগলো। ফেরার পথে জামিলুর রহমান সারা পথ ভাগ্নিকে বকতে বকতে বলেন, বকা এবং উপদেশের কম্বিনেশন। সারাদিন ছুটাছুটি লাফালাফি করবি, ব্যথা তো পাবি। নিয়ম নীতির ভেতরে চলতে হয় না? এত বড় যে পৃথিবী, সেও নিয়মের ভেতর চলে। সূর্যের চারদিকে একই পথে ঘুরে। পৃথিবী লাফালাফি ঝাপাঝাপি করে? সুপ্রভা বলল, মামা, তুমি এমন অদ্ভুত ধরনের কথা বলবা না তো, আমার হাসি আসছে। আমি কি পৃথিবী নাকি যে লাফালাফি ঝাপাঝাপি করবো না? জামিলুর রহমান ইচ্ছে করছে মেয়েটাকে কোনো ভালো উপহার কিনে দিতে, যাতে তার মনটা খুশি হয়। কাজটা করতে লজ্জা পাচ্ছে না। কিছু কিছু মানুষ স্নেহ এবং ভালোবাসাকে চরিত্রের বিরাট দুর্বলতা মনে করেন। সেই দুর্বলতা প্রকাশিত হয়ে পড়লে তাদের লজ্জার সীমা থাকে না। মিতু বলল, কিরে, তোর কপালে ব্যান্ডেজ কেন? সুপ্রভা হাসি হাসি মুখে বলল, কপাল ফাটিয়ে ফেলেছি, এই জন্যই কপালে ব্যান্ডেজ। কপাল ফাটালে কিভাবে? সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। ফাটা কপাল নিয়ে জন্মদিনে যাচ্ছিস? যাচ্ছি না আপা। যাচ্ছিস না? না। মাথায় ব্যান্ডেজ নিয়ে জন্মদিনে যাওয়ার দরকার কি? মিতু এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখ রিক্ত, ভ্রু কুঁচকে আছে, মনে হচ্ছে সে রেগে যাচ্ছে। সুপ্রভা বলল, এইভাবে তাকিয়ে আছো কেন? মিতু বলল, সুপ্রভা, তুই আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। কেউ মিথ্যে কথা বললে আমি সঙ্গে সঙ্গে টের পাই। এখন বল, কপাল কিভাবে ফাটলো? মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ধাক্কা দিলেন কেন? বান্ধবীর জন্মদিনে যেতে চাচ্ছিলাম, এই জন্যই। এই কারণে জন্মদিনে যেতে চাচ্ছিস না? হ্যাঁ। কাপড় পর, আমি তোকে দিয়ে আসবো। আপা থাক, আমার এখন যেতে ইচ্ছে করছে না। কোনো কথা না, আমি যেতে বলছি, তুই যাবি। আপা শুনু, মা পরে বিরাট ঝামেলা করবে। করুক ঝামেলা। আপা প্লিজ, আমি যাব না। সুপ্রভা, তুই আমার সঙ্গে ভবিষ্যতে আর কোনোদিন কথা বলবি না, এবং অবশ্যই রাতে আমার সঙ্গে ঘুমবি না। সুপ্রভা তাকিয়ে রইল। মিতু এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাগে এখন তার শরীর কাঁপতে শুরু করেছে। সুপ্রভা বুঝতে পারছে না মিতু আপা এত অল্পতে এমন রেগে যায় কেন। সুপ্রভা, জি? আমার ঘর থেকে তোর বালিশ জিনিসপত্র সরিয়ে নিয়ে যা। আমি ঠাট্টা করছি না, আই মিন ইট। তোমার সঙ্গে কথাও বলতে পারবো না? না। লাস্ট একটা প্রশ্ন করতে পারি কি? ভাইয়াকে যে একটা উড়ো চিঠি দেবার কথা ছিল, সেই চিঠিটা কি লেখা হয়েছে? মিতু প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। সুপ্রভার মন খুব খারাপ লাগছে। রাতে মার সঙ্গে ঘুমোতে হবে ভাবতেই জ্বর এসে যাচ্ছে। ঠিক সন্ধ্যার আগে আগে ইমনের ঘুম ভাঙল। বিকেলে ঘাম দিয়ে তার জ্বর সেরেছে। সকাল থেকে কিছু খায়নি, খিদেও হয়নি। জ্বর সারার সঙ্গে সঙ্গে খিদে পেট মোচড়াতে লাগলো। গরম ভাত, ডিম ভাজা এবং শুকনো মরিচ দিয়ে ভাত খেতে ইচ্ছে করলো। সে যদি বিখ্যাত কোনো ব্যক্তি হতো, তাহলে ইন্টারভিউতে জিজ্ঞেস করতো, আপনার প্রিয় খাবার কি? সে বলতো, চিকন চালের গরম ভাত, নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সে বিখ্যাত কেউ নয়।
ইচ্ছে করলেই সে তার পছন্দের খাবার খেতে পারে না। তার জ্বর এখন সেরেছে, প্রচন্ড খিদে লেগেছে, উপায় নেই। বিকেলে এই বাড়িতেই ভাত থাকে না। দুপুরে খাবার শেষ হলেই বাড়তি ভাতে পানি দেওয়া হয়। পরদিন সকালে 3টা কাজের মেয়ে নাস্তা হিসেবে পান্তা ভাত খায়। বিকেলে কাজের সময় তাদের কাছে চাইলেও তারা তার জন্য গরম ভাত রাঁধবে না। মিতুকে কি বলে দেখবে? মিতুকে বললে সে ড্রাইভার পাঠিয়ে শিং মাছ কিনিয়ে আনবে। অবশ্য নাও আনতে পারে। মিতুর কোনো ঠিক ঠিকানা নেই। হয়তো বলবে শিং মাছ খেতে হবে না, 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে থাকো। খিদে কমাবার জন্য ইমন পুরো 2 গ্লাস পানি খেয়ে ফেললো। পানিতে তিতকুটে স্বাদ, তার মানে জ্বর ভাব পুরোপুরি সারেনি। খালি পেটে পানি বেশি খেলে নেশা নেশা ভাব হয়, ঘুম পায়। ইমন আবারও শুয়ে পড়ল। বিছানার চাদর এবং কথাটা বদলাতে পারলে ভালো হতো। চাদরে এবং কাঁথায় জ্বর জ্বর গন্ধ। অসুখ সেরে যাওয়ার পরে অসুখের গন্ধ নিয়ে শুয়ে থাকতে ভালো লাগে না। যদি লাগে তাহলে বুঝতে হবে অসুখ সারেনি। ইমনের শুয়ে থাকতে ভালোই লাগছে। বৃষ্টির মতো ঝমঝম শব্দ হচ্ছে, অথচ বৃষ্টি হচ্ছে না। শব্দটা আসছে কোত্থেকে? ইমনের ঘরটা বেশ বড়, তবে ঘরটা তার একার না। জামুদুর রহমানের 2 ছেলে শোভন এবং টকনের একই শোবার ঘর। শোভনকে আপাতত বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে ঘরটা এখন ইমনের। 2 ভাইয়ের বয়স 25, যমজ হলেও এদের চেহারা এবং স্বভাব চরিত্র আলাদা। শোভন ঠান্ডা স্বভাবের, টকন উগ্র। দুজন সারাক্ষণই একসঙ্গে থাকে। শোভনকে বের করে দেওয়া হয়েছে বলে টকনও বের হয়ে গেছে। এরা জগন্নাথ কলেজে বাংলায় অনার্সে ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করেছিল। এখন কি করে বা কি করে না, পুরোটাই রহস্যে ঘেরা। ইমন 2 ভাইকেই বেশ পছন্দ করেন। যেসব রাতে তারা থাকে না, সেই সব রাতে একা একা ঘুমোতে ইমনের একটু ভয় ভয়ও লাগে। শোভনকে কেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে ইমন জানে না। তার বড় মামা এক রাতে তার ঘরে এসে বলেছেন, শোভন যদি রাতে বিরাতে তার ঘরে থাকতে আসে আমাকে খবর দিবি। যত রাতি হোক আমাকে খবর দিবি। এই বাড়ির ত্রিসীমানায় তার আসা নিষিদ্ধ। ইমন শুধু হ্যাঁ সূচক মাথা কাত করেছে। বেশ কিছু জিজ্ঞেস করার সাহস তার হয়নি। জামুদুর রহমান ইমনের ঘর থেকে শোভনের খাটের তোষক, চাদর সব সরিয়ে নিয়েছেন। শোভনের আলমিরাও খুলে জিনিসপত্র সরানো হয়েছে। টকনের খাট বিছানা সব ঠিক আছে। ইমন শুয়ে আছে টকনের খাটে। সন্ধ্যাবেলা ইমনের ঘুম ভাঙল মশার কামড়ে। মশা কামড়ে তার মুখ ফুলিয়ে ফেলেছে। ঘর অন্ধকার, মনে হচ্ছে গভীর রাত। দরজা জানালা বন্ধ বলে বোঝাই যাচ্ছে না মাত্র সন্ধ্যা। গভীর রাত ভেবে ইমনের একটু ভয় ভয় করতে লাগলো। তার বাথরুমে যাওয়া দরকার। খাট থেকে নেমে বাতি জ্বালিয়ে বাথরুমে যেতেই ভয় লাগছে। মনে হচ্ছে খাট থেকে নামলেই খাটের নিচ থেকে হামাগুড়ি দিয়ে কেউ একজন এসে শীতল হাতে তার 2 পা জড়িয়ে ধরবে। এই ভয় শৈশবের ভয়। শৈশবের কিছু কিছু ভয় মানুষের সঙ্গে থেকে যায়। মানুষের বয়স বাড়ে, শৈশবের অনেক কিছুই তাকে ছেড়ে যায়, ভয়টা ছাড়ে না। ভয় পেলে অবধারিতভাবে ইমনের ছোট চাচার কথা মনে পড়ে। ছোট চাচার তার সঙ্গে দেখা হয় না প্রায় 6 বছর। দাদির মৃত্যুর পর হুট করে তিনি একদিন চলে যান সিঙ্গাপুর। সেখান থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সুইডেন। তার শেষ পিকচার কার্ডটা সুইডেন থেকে পাঠানো। সুন্দরী নীল চোখা এক মেয়ে বরফের তুষার মানব বানাচ্ছে। পিকচার কার্ডের উল্টো দিকে এলোমেলো ভঙ্গিতে লেখা, ইমন, এখানে তেমন সুবিধা করতে পারছি না। স্পেনে এক বাঙালি পরিবার থাকে, তার সঙ্গে ভালো যোগাযোগ হয়েছে। তারা স্পেনে যেতে আমাকে উৎসাহিত করেছেন। কি করব বুঝতে পারছি না। আমার সিদ্ধান্ত দিয়ে চিঠিতে জানাবো। সুইডেনের ঠিকানা আপাতত কোনো চিঠি দিবি না, কারণ আমি আগামীকাল বাসা বদলাবো। সুপ্রভাকে আমার স্নেহ দিবি। সে কত বড় হয়েছে। ইতি, তোর ছোট চাচা। ছোট চাচার কাছ থেকে আসা এই শেষ চিঠি। ইমনের ছোট চাচার কর্মকাণ্ডে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন সুরাইয়া। তিনি গম্ভীর গলায় এইক্ষুনি প্রায়ই বলেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া হচ্ছে তোদের বংশগত রোগ। তোর বাপ যেমন উধাও হয়েছে, তোর চাচাও তাই করেছে। তোদের পূর্বপুরুষের উদাহরণ খুঁজে দেখবি, তারাও একই কাণ্ড করেছে। তোদের গোষ্ঠী হলো ভবঘুরে গোষ্ঠী। আমি যে গোড়া থেকেই বলছি তোদের বাবা ভালো আছে, যথাসময়ে উপস্থিত হবে, এই কথাটা প্রমাণ হলো তো। মাঝে মাঝে ইমনের মনে হয় মার কথাটা শেষটাই সত্যি সত্যি ফলে যাবে। কোনো এক গভীর রাতে বাবা এসে উপস্থিত হবেন।
ইউনিভার্সিটি ভর্তি ফর্মে বাবার নাম লিখতে হয়, সেখানে সে লেখেনি মরহুম হাসানুজ্জামান। মরহুম শব্দ লিখতে হচ্ছে, তার ইচ্ছে করছে না। বাবা যদি কোনোদিনও না ফিরে, তাহলে হয়তো সে কোনোদিন লিখতে পারবে না বাবা মরহুম হাসানুজ্জামান। ইমনের বয়স যখন ৮০ হয়ে যাবে, তখন কি পারবে? না, তখনও পারবে না। অদ্ভুতভাবে একজন মরণশীল মানুষ অমর হয়ে যাচ্ছে। হট করে দরজা খুলল। সুপ্রভা মাথা বের করে বলল, ভাইয়া, ঘর অন্ধকার করে বসে আছো কেন? জ্বর কমেছে? হুম। কিছু খাবে? খিদে লেগেছে? স্যুপ খাবে? স্যুপ? আমার জন্য বড় মামা স্যুপ আনিয়েছেন। আমার খেতে ইচ্ছে করছে না। তোমাকে গরম করে এনে দেব? দে। ভাইয়া, তোমার মুখ কেমন যেন ফুলে লাল হয়ে আছে। মনে হয় হাম উঠেছে। হাম না, মশা কামড়েছে। বাতি কি নিভিয়ে দিয়ে যাব, না জ্বালা থাকবে? জ্বলে থাকুক। মিতু আপা কি তোমার ঘরে এসেছিল? না। ইমন বনে ব্যান্ডেজ করা কপাল দেখছে, এর মধ্যে একবারও জিজ্ঞেস করেনি কপালে কি হয়েছে। সুপ্রভাত ধারণা তার মা যেমন অদ্ভুত, তার ভাইয়াও অদ্ভুত। জগতের কোনো কিছুতে তার কিছু হয় না। সুপ্রভা যদি কোনো কারণে হঠাৎ মরে যায়, সেই খবর ভাইয়ের কাছে পৌঁছলে সে এসে উকি দিয়ে দেখবে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে বই নিয়ে বসবে। অন্যের বেলাতে সে যেমন উদাসীন, তার নিজের বেলাতেও উদাসীন। প্রচন্ড জ্বর হলেও কাউকে বলবে না আমার জ্বর, কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে। খিদে লাগলে বলবে না আমার খিদে লেগেছে। সবচেয়ে যেটা ভয়ঙ্কর, মুখে হাসি নেই। কত মজার মজার ঘটনা চারপাশে ঘটছে, সে দেখবে কিন্তু হাসবে না। সুপ্রভার প্রায় ইচ্ছে করে এমন অদ্ভুত কিছু তাদের সংসারে ঘটুক, যা দেখে ইমন হু হু করে হেসে উঠবে। সেই হু হু হাসির শব্দে ছবি চট করে ক্যামেরায় তুলে ফেলবে। ভাইয়া, হুম, সুনামগঞ্জে পাগলা পীর সাহেবের কথা তোমার বিশ্বাস হয়? তার কোন কথা? ওই যে সে মাকে বলে গেল বাবা বেঁচে আছেন, তোমার যেদিন বিয়ে হবে সেদিন ফিরে আসবেন। না, পীররা এই জাতীয় কথা সবসময় বলে। দিন তারিখ মিলিয়ে বলে না, তারা বলে ফিরে আসবে। কবে আসবে তা বলে না। পাগলা পীর সাহেব কিন্তু কবে ফিরবেন তা বলেছেন। এই পীর অন্যদের চেয়ে বোকা। আমার কেন জানি মনে হয় পীর সাহেবের কথা সত্যি হবে। তোমার যেদিন বিয়ে হবে সেদিন বাবা সত্যি সত্যি উপস্থিত হবেন। উপস্থিত হল তো ভালোই। সুপ্রভা খানিকক্ষণ ইতস্তত করে বলল, সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন বিয়ে করে ফেলো। বাবাকে আমরা তাহলে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি যত দেরিতে বিয়ে করবে, বাবাকে তত দেরিতে পাবো। ইমন তার বোনের দিকে তাকালো, কিছু বলল না। তার তাকানো দেখে বোঝা যাচ্ছে প্রসঙ্গটা তার মনে ধরছে না। সুপ্রভা অন্য প্রসঙ্গে চলে গেল। চোখ মুখ গম্ভীর করে বলল, শোভন ভাইয়ারা কি রাতে মাঝে মাঝে আসে? না, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি রিক্সা পাচ্ছিলাম না, রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি লাল রঙের একটা গাড়ি এসে একবারে আমার গা ঘেঁষে থেমেছে। প্রথম তো আমি ভয় পেয়ে গেলাম। তারপর দেখি পেছনের সিটে টোকন ভাইয়া আর শোভন ভাইয়া। আমাকে দেখে শোভন ভাই দিলেন এক ধমক, এখানে দাঁড়িয়ে আছিস কেন? শোভন ভাইয়ের কি যে স্বভাব, এমন ঠান্ডা মানুষ অথচ ধমক ছাড়া কথা বলতে পারে না। আমি বললাম রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তারপর বললাম, শোভন ভাইয়া, তোমার সাথে যখন গাড়ি আছে তখন গাড়ি করে আমাকে নামিয়ে দাও। শোভন ভাইয়া বললেন, আমার ঠেকা পড়েছে, বলেই হুশ করে গাড়ি নিয়ে চলে গেলেন। দুজনেই দাঁড়িয়ে রেখেছে, মুখ ভর্তি দাড়ি, দেখে চেনাই যায় না। চেহারা একদম বদলে গেছে। ছেলেদের কত মজা, ইচ্ছে করে দাঁড়িয়ে রেখে তারা চেহারা বদলে ফেলতে পারে। আমরা মেয়েরা সেটা পারি না, ঠিক না ভাইয়া? হুম। মেয়েদের দাড়ি গোঁফ গজানোর সিস্টেম থাকলে ভালো হতো, হতো না ভাইয়া? কি জানি, বুঝতে পারছি না। আমার কথা শুনতে কি তোমার বিরক্ত লাগছে? না। তাহলে এরকম বিরক্ত একটু ভাগ করে বসে আছো কেন? ইমন জবাব দিল না। সুপ্রভা তার সঙ্গে প্রচুর কথা বলে। ইমনের ইচ্ছা করে কথা বলতে, কেন জানি বলা হয় না। সে শুধু শুনেই যায়। সুপ্রভার কপালে ব্যান্ডেজ, কিভাবে ব্যথা পেল জানতে ইচ্ছে করছে, কিন্তু জানার জন্য প্রশ্ন করতে ইচ্ছে করছে না। ইমন যখন ঠিক করলো এখন সে জানতে চাইবে, তখনই সুপ্রভা চলে গেল। ইমনের মনে হলো ভালোই হয়েছে, প্রশ্ন করতে হলো না। রাতে সুপ্রভা মার সঙ্গে ঘুমোতে এলো,
বালিশ নিয়ে এসে ঝুপ করে বিছানায় পড়ে গেল। পড়ার সময় শব্দ একটু বেশি হলো। আতঙ্কে সুপ্রভা কিছুক্ষণ চুপ করে রইল। এই বোধ হয় মা একটা ধমক দিলেন। সুরাইয়া ধমক দিলেন না, বরং উল্টোটা হলো। স্বাভাবিক গলায় বললেন, ব্যথা পেয়েছিস? আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজ ছিল এর 7ম পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প আপনাদের কাছে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আশেপাশে বন্ধুদের সাথে শেয়ারও করবেন। ধন্যবাদ।